আমাদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার কিন্তু দেখ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে, তাই তো? সমস্ত থিওরি কমপ্লিট হয়ে গেছে এবং অঙ্কও আমরা করেছি। আজকে এই দুটো চ্যাপ্টারের ওপরে ফাইনাল এক্সামের জন্য সাজেশনই দিয়ে দিচ্ছি পুরো। আমি কোশ্চেন পেপারও নিয়ে এসেছি। সেই কোশ্চেন পেপার থেকে আগে দেখবো যে কি কি কোশ্চেন আগের বছর পড়ে গেছে। আগের বছর কোশ্চেন যেটা পড়েছে যদি বলি, শর্ট কোশ্চেন এখান থেকে আমি কোশ্চেন গুলো দেখছি তারপরে বলছে। হ্যাঁ, যেমন একটা এমসিকিউ দিয়েছিল যখন পুরো সিলেবাসের উপর পরীক্ষা ছিল, যে একটি আলোক রশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে। 4টি অপশন আছে। এই টাইপের অঙ্ক আমরা করেছি, উদাহরণে ছিল এরকম একটা অঙ্ক যে বলছে একটি আলোক রশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে। তো এখানে যে মাধ্যমটা দেওয়া আছে তার প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, 1.5, ওটা কাঁচ, সেই কাঁচের বেধ কত দেওয়া আছে, 5 মিলিমিটার। বলছে এর মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে। প্রথমে এখান থেকে কি করে নিতে হবে, এইটা থেকে আমরা বার করব কিনা কাঁচে আলোর গতিবেগ কত হবে। এই দেখ, যদি আমি বলি যে এরকম লিখি যে মিউ জি বাই মিউ এ আর যদি লিখি, তাহলে আমি এখানে কি লিখবো, ভি এ বাই ভি জি। দেখ, যদি বায়ুতে আলোর গতিবেগ বাই কাঁচে আলোর গতিবেগ লিখি, তাহলে প্রতিসরাঙ্কটাকে কেমন করে লিখবো, উল্টো করে লিখবো, তাই না? প্রতিসরাঙ্ককে উল্টো করে লিখতে হবে। মানে ওপরে যদি বায়ু লিখি, বেগ হিসাবে যদি লিখি, বা তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে লিখি, বা কোণ হিসাবেও যদি লিখি, তাহলে এটা উল্টো লেখা হবে এখানে মিউ জি বাই মিউ এ। ঠিক না? এখানে দেখ ভি এ বাই ভি জি লিখেছি। তাহলে আমরা কি বার করছি বলতো, কাঁচে দেখ এটা আছে না কাঁচের বেধ, বলছি এটার মধ্যে দিয়ে যেতে কত সময় লাগবে। কাঁচের মধ্য দিয়ে আলোর গতিবেগ যদি পেয়ে যাই, তাহলে বেগ পেয়ে যাব, দূরত্ব দেওয়া আছে, সময় পাওয়া যাবে। কি করে দেয় এটা, ভি জি, আমি এখানে মান বসিয়ে দিচ্ছি, মিউ জি কত আছে, কাঁচের প্রতিসরাঙ্ক এটা, বাই বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, আর বায়ুতে আলোর গতিবেগ কত 3 × 10⁸ ভিজি। তাহলে ভিজি কত হবে, 3 × 10⁸ বাই 1.5, মানে 2 × 10⁸। কাঁচে আলোর গতিবেগ এটা। তাহলে কাঁচের মধ্য দিয়ে 5 মিলিমিটার যেতে কত সময় লাগবে, আমরা কি জানি, বেগ সমান দূরত্ব বাই সময়। সময় চেয়েছে, তাহলে সময় কত হচ্ছে, সময় হচ্ছে দূরত্ব 5 মিলিমিটার, মানে 5 × 10⁻³ মিটার, বাই বেগ কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত যাবে, 2.5 × 10⁻11 সেকেন্ড। বইতে এই অঙ্ক ছিল, তবে ওখানে কত ছিল বলতো, 4 মিলিমিটার দেওয়া ছিল খুব সম্ভবত, 4 মিলিমিটার। অঙ্কটা কোথায় আছে আমি বলেও দিচ্ছি, উদাহরণে ছিল অঙ্কটা, বইয়ের পেজ নাম্বার আমি বলছি, উদাহরণে ছিল, করানো হয়েছিল, দেখ তোদের মনে করতে পারছিস কিনা। এই যে পেজ নাম্বার 40-এ 6-এর কোশ্চেন, পেজ নাম্বার 40-এ দেখ 6-এর কোশ্চেনটা উদাহরণে আছে, সেম কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল এমসিকিউ হিসাবে। পেজ নাম্বার 40 খোল, 6-এর কোশ্চেন পড়ে দেখ কি আছে, 4 মিলিমিটার বেধের কাঁচের জানলা ভেদ করতে সূর্যালোকের যে সময় লাগবে, পাওয়া গেছে। তাহলে এখানে তাই কোশ্চেন দিয়েছে, বাস এটা 5 মিলিমিটার। এটা ছিল একটা কোশ্চেন, 1 নম্বরের এমসিকিউ। আর কি আগে দেখে নিচ্ছি যে কি কি কোশ্চেন পড়েছে, তারপরে সাজেশনে আসছি। এরপরে দেখ, এরপরে 1 নম্বরের কোশ্চেন একটা ছিল, প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি কি হবে, সংকট কোণ এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি, দেখ সংকট কোণ এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা আমরা করেছি না, যে sin θc = 1/μ, sin θc = 1/μ, sin θc = 1/μ। আরেকটা জিনিস লেখা যায়, দেখ অ্যাকচুয়ালি যদি আমি বলি যে এটা
দেখ, আমি যদি বলি এটা ঘন মাধ্যম মিউ ডি আর এটা লঘু মাধ্যম মিউ আর, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর, তাহলে সংকট কোণ হতে গেলে কোথা থেকে আলো যেতে হবে? ঘন থেকে লঘুতে। তাহলে ঘন থেকে লঘুতে আলোক রশ্মি গেল, এটা থিটা সি, তাহলে এ কি হবে 90 ডিগ্রিতে যাবে, তাই তো? এটা 90 ডিগ্রি। এখানে স্নেলের সূত্র যদি ইউজ করি, স্নেলের সূত্র ইউজ করলে কত হবে দেখ, মিউ ডি সাইন থিটা সি সমান মিউ আর সাইন 90 ডিগ্রি, ঠিক না? তো এখান থেকে আমি লিখতে পারি কত না, সাইন থিটা সি সমান মিউ আর বাই মিউ ডি। তো সাইন থিটা সি সমান মিউ আর বাই মিউ ডি, তাহলে দেখ এটা তাহলে কখন লিখতে পারি? এটা আমরা তখন লিখতে পারি যদি লঘু মাধ্যমটা কি হয়, বায়ু মাধ্যম হয়। তাহলে সংকট কোণের সাইন মানে কি হচ্ছে, যদি আমি বায়ুর সাপেক্ষে বলি তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর যদি একটা ঘন একটা লঘু হয় তাহলে আমরা ডাইরেক্ট কিরকম লিখতে পারি, যে সংকট কোণের সাইন মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখ তাহলে আমি, তোরা কিন্তু এটা লিখবি, ঠিক আছে? তোদের যদি বই খাতাতে যেখানে হেডিং ছিল সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, সেখানে দেখ এরকমও কিছু ছিল, ওইখানে লিখতে পারিস যে সাইন থিটা সি মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক বাই বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আমরা সংকট কোণের সাইন লিখলে আমরা ডাইরেক্ট কিরকম লিখতে পারি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেমন ধরো তোকে একটা কোশ্চেন দিল, সাপোজ বললো যে কাঁচ এবং জলের মধ্যে সংকট কোণ কত হবে, সাপোজ এটাই কোশ্চেন দিল, কাঁচ এবং জল, কাঁচের প্রতিসরাঙ্ক কত হয় বল, 3/2, আর জলের প্রতিসরাঙ্ক কত হয়, 4/3। তো এটা 3/2 মানে অ্যাকচুয়ালি 1.5 আর 4/3 মানে 1.33। তো এখানে দেখে কি মনে হচ্ছে কোনটা ঘন মাধ্যম? কাঁচ ঘন মাধ্যম, 1.5 বেশি। তাহলে এখানে যদি আমি সাইন থিটা সি বার করি তাহলে আমি ডাইরেক্ট লিখে দেব লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আমার এই স্নেলের সূত্র দিয়ে গেলেও হবে, আর এটা হলে কি হবে, ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে সাইন থিটা সি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানে লঘু মাধ্যম কে, জল, মিউ ডাব্লিউ বাই মিউ জি। তাহলে মিউ ডাব্লিউ হচ্ছে কত, 4/3, মিউ জি হচ্ছে কত, 3/2, মানে 8/9 সাইন থিটা সি। তখন কত হয়ে যাবে, থিটা সি সমান সাইন ইনভার্স 8/9। এরকম করলেও অ্যান্সার আসবে। এটা লিখতে পারিস, যদি ওখানে জায়গা না হয় তাহলে এখানে লিখতে পারিস, যেখানে লাস্ট লেখা হচ্ছে খাতাতে, প্রিজম যেখানে শেষ হয়েছে ওখানেও লিখতে পারিস, ঠিক আছে? প্রিজম যেখানে লেখা হয়েছে ওখানেও লিখতে পারিস, আমি সময় দিচ্ছি, লিখে নে। এখানে হেডিং দিতে পারিস যে সংকট কোণ ও মাধ্যমের প্রতিসরাঙ্ক, সংকট কোণ ও মাধ্যমের প্রতিসরাঙ্ক এর মধ্যে সম্পর্ক আমরা লিখেছি এরকম করে। তো এটা একটা কোশ্চেন ছিল। তারপরে এই কোশ্চেনের সাথে অথবাতে ছিল, এটা অ্যাকচুয়ালি গ্রুপ এ এর কোশ্চেন হচ্ছে, অথবাতে ছিল মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে নিমজ্জিত করলে, বল অবতল দর্পণ বা উত্তল দর্পণ বা যে কোনো দর্পণ, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি মাধ্যমের উপর নির্ভর করে? করে না। যে কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এটা যদি গোলীয় দর্পণ হয় তার ফোকাস দৈর্ঘ্য এফ সমান বা 2f সমান আর হয়েছিল, তাই না? বা এফ সমান r/2। তাহলে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। একে আমি জলে রাখি, বায়ুতে রাখি বা যে কোনো মাধ্যমে রাখি, তার ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না। এটা একটা কোশ্চেন ছিল। তাহলে যদি বলি প্রতিফলন প্রতিসরণ থেকে একটা এমসিকিউ হলো, আর একটা একের দাগের কোশ্চেন, এক নম্বরের কোশ্চেন অথবা করে, একটা প্রতিফলন থেকে একটা প্রতিসরণ থেকে। এরপরে আছে, এরপরে 3 নম্বরের কোশ্চেন আছে। 3 নম্বরের কোশ্চেনে
3 নাম্বার কোশ্চেন বলতে এখানে 3 নম্বরের কোশ্চেন কি আছে বলছে দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং শর্ত আরোপিত শর্ত উল্লেখ করে উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f প্রতিষ্ঠা করো। উত্তল দর্পণ পড়ে গেছে। আর কি পড়েছে? আর পড়েছে ওটারই অথবাতে আছে প্রিজমের ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রমাণ করো, প্রিজমের ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রমাণ করো যে মিউ সমান এটা, মিউ সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2। এটা দিয়েছে কত নম্বরে? 2 নম্বরে। এটা 2 নম্বরে দিয়েছে। আর তার সাথে একটা শর্ট কোশ্চেন আছে, এক ব্যক্তি প্লাস 2d ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করেন, তার দৃষ্টি কি ধরনের ত্রুটি? এটা আলোকীয় যন্ত্রাদি থেকে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে হলো, তাহলে যদি বলা হয় যে আলো চ্যাপ্টারের প্রতিফলন থেকে পড়ে গেছে উত্তল দর্পণ আর প্রিজম থেকে পড়ে গেছে এই প্রমাণটা, তাহলে এবার বুঝতে পারছি যে কি কি হতে পারে। এবার বলে দিচ্ছি লাস্টে আর যে কোশ্চেন আছে সেগুলো পড়ে নি। এরপরে 5 নম্বরের যে কোশ্চেন আছে, অলরেডি কত নম্বর হয়ে গেল? তাহলে একটা এমসিকিউ 1 নম্বর, একটা শর্ট কোশ্চেন 1 নম্বর বা অথবা ছিল ওখানে, একটা 3 নাম্বার হলো। ঠিক আছে, তাহলে 3 5 হলো এখানে 5। এরপরে এরপরে কোশ্চেন আছে, আচ্ছা 12, এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রাবলী প্রমাণ করে, এটা 3 নাম্বার। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রাবলী, এটা হচ্ছে কি না ব্যতিচার চ্যাপ্টারে। ঠিক আছে, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই যে চ্যাপ্টারগুলো আছে ওখানে। তাহলে এটা পড়া হয়নি, এটা 3 নাম্বার। ওটা হচ্ছে কি না ভৌত আলোক বিজ্ঞানের থেকে আছে। এবারে তারপরে একটা 5 নম্বরের কোশ্চেন আছে, যেটা একদম লাস্ট গ্রুপের, মানে গ্রুপ ডি এর। ওখানে 5 নম্বরের কোশ্চেন কি আছে? 5 নম্বরের কোশ্চেনে অথবা করে আছে। অথবা করে আছে বলতে কি, একটা ভৌত আলোক বিজ্ঞান থেকে আর একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। ভৌত আলোক বিজ্ঞান থেকে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কি দিয়েছে? প্রমাণ করো উত্তল লেন্স, মানে লেন্স থেকে। তারপরে লেন্স থেকে আবার একটা কোশ্চেন আছে, এবং তার সঙ্গে প্রিজমের একটা 1 নাম্বার দিয়ে দিয়েছে। প্রিজমের 1 নাম্বার কোশ্চেন কি দিয়েছে? বলছে 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম 3 ডিগ্রি বিচ্যুতি সৃষ্টি করতে পারে। তাহলে ডেল্টা কত? 6 ডিগ্রি। সরি, 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম, মানে এ হচ্ছে 6 ডিগ্রি আর বিচ্যুতি 3 ডিগ্রি। তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরণ, মানে মিউ জিজ্ঞেস করছে। পাতলা প্রিজমের ডেল্টা কত ছিল? ডেল্টা সমান a হোল ইনটু মিউ মাইনাস 1। ডেল্টা দেওয়া আছে 6, এ দেওয়া আছে 3, মিউ মাইনাস 1। আশা করি পারে যাবে। এখান থেকে কত হবে না, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মিউ মাইনাস 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? মিউ সমান 3 হচ্ছে প্রতিসরণ, হতেই পারে। এটা একটা 1 নম্বরের কোশ্চেন ছিল। আর অথবাতে ছিল, অথবাতে ভৌত আলোক বিজ্ঞান থেকেও 5 নাম্বার আছে। তাহলে আমি যদি বলি যে ভৌত আলোক বিজ্ঞান যেটা আছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ওখান থেকে কোশ্চেন হয়ে গেল কত? 5 3 8। কেন কি 5 নাম্বারের ভৌত থেকে আছে, মানে ভৌত আলোক বিজ্ঞান থেকে, আর হচ্ছে और জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আছে। তো 3 নাম্বারের হচ্ছে ওই ব্যতিচার, অপবর্তন, সমবর্তন 3 আর এই 5, মানে 8 নাম্বার। আর আমি যদি বলি যে প্রতিফলন, প্রতিসরণ লেন্স চ্যাপ্টার থেকে, তাহলে মোট কত পেয়ে যাচ্ছি? লেন্স চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছে 5 3 8, 2 10, এগুলো মিলে সবগুলো। তবে এগুলো হচ্ছে কিন্তু মানে ইজি যদি বলা যায়। ভৌত আলোক বিজ্ঞানটা একটু ডিফিকাল্ট হয়, কারণ কি ওখানে ছোট চ্যাপ্টার একটু ডিফিকাল্ট হয়। তাহলে ওখানে আমরা বলবো যেহেতু প্রথমবার প্রতিফলনের সূত্র পড়ে গেছে, তাহলে এবছর প্রতিসরণ পড়বে। চলো এবার আমি সাজেশন লিখছি। ঠিক আছে, বই খুলবি, বইতে আমি সাজেশন বলছি কি কি হতে পারে। ঠিক আছে, কিভাবে লিখবি যে পেন একটা দিবি আমাকে।
আচ্ছা, যাদের পুরনো বই তারা পুরনো বইতে কি করবে আমি টপিকও বলে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে কি দাগ দিবি ফাইনাল সাজেশন বলে। এস বলে দিচ্ছি সাজেশন। হ্যাঁ, প্রথমেই পেজ নাম্বার 4-এ আছে প্রতিফলনের সূত্র। দেখ কোশ্চেন যদি সহজ হয়ে যায়, প্রতিফলনের সূত্র প্রথমে এস বলে লিখে দিচ্ছে, এস ফর সাজেশন, ঠিক আছে। প্রতিফলনের সূত্র, তারপরে প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি ডেল্টা সমান 180 ডিগ্রি - 2i, ঠিক আছে। হ্যাঁ, ডেল্টা সমান 180 ডিগ্রি - 2i। এরপরে এরপরে হচ্ছে যে চলে আসবে এখানটায় বক্র প্রতিফলক তলে উত্তল দর্পণের ক্ষেত্রে f সমান r/2। উত্তল দর্পণের ক্ষেত্রে f সমান r/2, মানে পেজ নাম্বার 9-এ বলছি, পেজ নাম্বার 9-এ উত্তল দর্পণের ক্ষেত্রে f সমান r/2টা প্রমাণ করতে দিতে পারে, ঠিক। রশ্মি অনুসরণ পদ্ধতি ছোট কোশ্চেন হলেও হতে পারে 2 নম্বরের। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি, ঠিক আছে। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি ওই 9 নম্বর পেজেই হচ্ছে। এরপরে যে ছবিগুলো আছে না, ছবিগুলো দেখে রাখিস, ওখানে কোনটা কি দিতে পারে বলা যায় না, ছবিগুলো দেখে রাখিস যে কোন দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তু থাকলে কিরকম হচ্ছে। এবারে 12 নম্বর পেজে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f, এটাই উত্তল দর্পণ পড়ে গেছে। উত্তল পড়েছে না অবতল, দেখি। হ্যাঁ, উত্তল পড়ে গেছে, তাহলে অবতল, তাহলে সহজই হলো। উত্তলটা তো একটু কঠিন, মানে কঠিন বলতে কি ছবিটা একটু লাগে। অবতল দর্পণ তাহলে সাজেশনের মধ্যে থাকছে, উত্তল যেহেতু পড়ে গেছে অবতল সাজেশনের মধ্যে থাকছে। অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে, শর্ট কোশ্চেন হিসেবে হতে পারে 2 নম্বর। নিউটনের সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে এস দিয়ে রাখ, কেন কি 2 নম্বরের এটা নিউটনের সমীকরণ হতে পারে, ঠিক। এরপরে চলে আসবি পেজ নাম্বার 15-তে, ওই যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান মাইনাস রৈখিক বিবর্ধনের স্কয়ার, ওটা খাতায় করা আছে, খাতাতে করা আছে ডেরিভেটিভ করে। পেজ নাম্বার 15-তে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান মাইনাস অফ রৈখিক বিবর্ধনের স্কয়ার ডেরিভেটিভ করে করা আছে খাতাতে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে যদি বলি যে খুব ইম্পর্টেন্ট, যদি আরো ছোট করে দিই, হ্যাঁ 5 নম্বরের প্রতিফলন থেকে 5 নম্বর দেয়নি, 3 নম্বরের দেবে। 3 নম্বর দিতে পারে কি ওই অবতল দর্পণটাই দিতে পারে। খুব যদি একদম ফাইনাল সেশন বলি অবতল দর্পণ, আর যদি 2+1 করে দেয় তাহলে নিউটনের সমীকরণ এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন আর রৈখিক বিবর্ধনের মধ্যে যে সম্পর্কটা আছে। আর ছোট ছোট যদি বলি গোলীয় অপেরণ কাকে বলে, প্রতিকারের উপায়, এগুলো হচ্ছে কি বলতো যে ছোট ছোট হলেও হতে পারে যে গোলীয় অপেরণ কাকে বলে, প্রতিকারের উপায় 1+1। এবারে অঙ্ক 2-একটা কি কি বলছি, উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, 1, 2, 3 হলো উদাহরণ 1, 2, 3। এরপরে উদাহরণ 7, উদাহরণ 7, 8, 9, উদাহরণ 7, 8, 9 হলো, আর কিছু এখান থেকে লাগছে না, 7, 8, 9। আর 22 পেজে উদাহরণ 22, উদাহরণ 23, উদাহরণ 22, উদাহরণ 23। 24ও পড়েছে, যেগুলো এইচএসে পড়েছে সেগুলোই একবার দিচ্ছে, হয়েছে। হটসের 25 নম্বর পেজে
হটসের 25 নম্বর পেজে 18টা, হটসের 25 নম্বর পেজে 18টা। আর কিছু বলবো না এখানে, ছাড়ো, হয়ে গেছে। হটসের 25 নম্বর পেজে 18টা। এগুলো হচ্ছে কি মানে একদম পরীক্ষার সময়ে জাস্ট একবার দেখে যাওয়া, ঠিক আছে। এবারে প্রতিসরণ চ্যাপ্টার থেকে প্রথমে প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র হয়েছে, এটা কার বই? এই বইটা, প্রতিসরণের সূত্র। তারপরে আছে প্রতিসরণ, মানে 39 পেজে প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক, ওই যে কোসির সূত্র যেটা এবং লেখচিত্রটা, কোসির সূত্র এবং লেখচিত্র, ঠিক আছে। কোসির সূত্র এবং লেখচিত্র হয়েছে। এরপরে 40 নম্বর পেজে 3-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টুকে দিলেও দিতে পারে। 3-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 40 নম্বর পেজে হয়েছে। এরপরে 42 পেজে ওই বিশেষ ক্ষেত্র যেটা আছে, মানে ক্ষুদ্র আপতন কোণের জন্য পার্শ্ব সরণ, সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্য দিয়ে ক্ষুদ্র আপতন কোণের জন্য পার্শ্ব সরণ কত হচ্ছে? ti1 হোল ইন্টু 1 মাইনাস মিউ, 1 মাইনাস 1/μ। বিশেষ ক্ষেত্র কি রকম করতে হবে বলেছিলাম, যে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে করতে হবে, ঠিক আছে। এত পর্যন্ত হলো। হ্যাঁ, এরপর প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, এগুলো লিখতে দেয় না থিওরি হিসাবে, কেন কি এই চ্যাপ্টারের যদি হিসাব করি প্রিজম আছে সঙ্গে, এগুলো আছে, তো প্রিজমের রেসপেক্টে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যে একটা 3 নম্বরের প্রমাণ এখান থেকে তুলে দেবে। প্রমাণ হয় কিন্তু মাস্টারের চোখে আসে না যে এটাই প্রমাণ দিই, ঠিক আছে। বাস এখানে অঙ্ক করার জন্য দেখে রাখিস, অঙ্ক করার জন্য। ও তো বলেছি দুটোরই ফর্মুলা আমার একই আসবে, ঠিক আছে, যে বস্তুর প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা সমান কি হবে না, প্রকৃত বললে বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, আর আপাত বললে দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এইখানে 47 পেজে উদাহরণ 2 এর কোশ্চেন, মানে অঙ্ক 47 পেজ উদাহরণ 2 আর 3, 47 পেজ উদাহরণ 2, 3, এবং এদিকে চলে আসবে 49 পেজের 11 কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। 49 পেজে 11 কোশ্চেন, 49 পেজ 11 কোশ্চেন। সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটা হলেও কোশ্চেন আগের বছর পড়ে গেছে, সুতরাং এখানে যদি দেয় যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে আর হওয়ার শর্ত কি, হওয়ার শর্ত কি না, আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতে যেতে হবে, এবং ঘন থেকে লঘুতে যেতে হবে, এবং কোণটা কি হতে হবে না, সংকট কোণের থেকে বেশি হতে হবে। এরপরে 51 পেজে উদাহরণ 1 কোশ্চেন, 51 পেজে উদাহরণ 1 কোশ্চেন, উদাহরণ 1, উদাহরণ 6, 52 পেজ উদাহরণ 6, 1 উদাহরণ 1 এবং 6 হলো, 1, 6 হলো। তারপরে ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় যেটা 55 পেজে আছে, ওটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় মানে r সমান h/√μ²-1, ওটাই, ওটা দিলে 2 নাম্বার দেবে, ঠিক আছে, এগুলো 3 নম্বরে নয়, 2 নাম্বার দেবে। আলোকবাহী তন্তু কাকে বলে, দুটি ব্যবহার। আলোকবাহী তন্তু কাকে বলে, দুটি ব্যবহার। কাকে বলে ব্যবহার সংজ্ঞায় লিখেছিলাম, খাতাতে দেখে নিস। আলোকবাহী তন্তু কাকে বলে, দুটি ব্যবহার। এরপরে চলে আসবো প্রিজমে চ্যুতি কোণে রাশিমালা ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস a। আমি বারবার বলছি এটাই টুকে দেওয়ার চান্স ভেরি ভেরি, মানে ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস a, আমার মনে হচ্ছে এটাই টুকে দেবে পরীক্ষাতে। আর ওদিকে অবতল দর্পণ, ঠিক আছে, তো 3, 3, 6 মার্কস
যদি খুব কমন কোশ্চেন হয় তাহলে এটাই হবে। ওর সাথে ন্যূনতম চ্যুতির শর্ত এবং লেখচিত্র শর্ত। আচ্ছা, যদি কোশ্চেন একটু এদিক ওদিক করতে চাই, সেখানে এই কোশ্চেনটা দেওয়ার চান্স আছে কোনটা? পাতলা প্রিজমের প্রমাণ। পাতলা প্রিজমে মিউ ডেল্টা সমান মিউ মাইনাস এ, এটাই মানে যদি ওটা না হয় তাহলে এটা, আর অন্য কিছু দেওয়ার চান্স খুব কম। কেন কি বাকি যে দুটো প্রমাণ আছে, মানে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান আর হচ্ছে প্রতিসারক কোণের সীমাস্থ মান, ওগুলো কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। যদি সহজ কোশ্চেন করতে চায় তাহলে ওগুলো দিলে কিন্তু কোশ্চেন কঠিন হয়ে যাবে। তাহলে এখানে হলো কি না, পুরো চ্যাপ্টারের সাজেশন আরেকটু যদি বলা হয়, পূর্ণ প্রতিফলক প্রিজম কি, সুবিধা অসুবিধা একটু জাস্ট রিডিং তো দিতে বলেছি। পূর্ণ প্রতিফলক প্রিজম কি, সুবিধা অসুবিধা, কোনটা? বললাম তো ওই প্রমাণটা অনেক কঠিন। যদি কোশ্চেন সহজ হয় তাহলে, যদি সহজ বানাতে চাই, কারণ কি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন এমন হয়েছে সবাই বলেছে যে কোশ্চেন খুব কঠিন হয়েছে, পরীক্ষা খারাপ গেছে। সেকেন্ড সেমিস্টার যদি কোশ্চেন সহজ করতে চায়, এবং অথবা অথবা থাকবে যেটা বলছে 2x প্যাটার্নে কোশ্চেন হবে, যে একটা কোশ্চেন তার অথবা আবার একটা, তো এমনটা হবে না যে যে প্রিজমের ওই নির্গত রশ্মি না হওয়ার শর্ত একবার প্রতিসারক কোণের সীমাস্থ মান দেবে অথবা আপতন কোণের সীমাস্থ মান দেবে, এরকম কোশ্চেন দেবে না। যদি বা দেয় তাহলে অথবাতে পেয়ে যেতে পারিস, ঠিক আছে? আচ্ছা, হটস মানে দেখ, হটসের কোশ্চেন মানে কঠিনই কোশ্চেন, হটসের কোশ্চেন মানেই কঠিন কোশ্চেন। তবে কিছু কিছু কোশ্চেন যেগুলো আছে হটসে এইচএস এ পড়েছে, পেজ নাম্বার 73 খোল। পেজ নাম্বার 73 হচ্ছে কি না, হটসের 4, হটসের 4, 5, হটসের 4, 5, 4, 5, তারপরে 15 তো করাই আছে, 15 তো আমরা দেখেছি। 15তে কি বলছে বলতো, ওই একই জিনিস বা মিউটাকে ডিভাইডেড মতো করে রেখেছে, ওটাই কিন্তু টি ইন্টু আই হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, বাস মিউকে ভাগ করে দেয় 1 মাইনাস 1 বাই মিউ চলে আসে। আর এখানে কিছু নেই, আমি দিচ্ছি না, কেন কি ব্যাস এগুলোই আছে। তো যদি বলা যায় যে যারা একদম খুব কম মানে চেষ্টা করছিস, তাদের ক্ষেত্রে প্রতিফলন চ্যাপ্টার থেকে অবতল দর্পণের প্রমাণ, আর ওদিকে হচ্ছে গোলীয় অপেরণ কাকে বলে, প্রতিকারের উপায়, আর নিউটনের সমীকরণ। ব্যাস এই তিনটে কোশ্চেন, একটা অবতল দর্পণ, একটা গোলীয় অপেরণ তার প্রতিকারের উপায়, আর একটা হচ্ছে কি না নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করো এবং লেখচিত্রটা। আর প্রতিসরণ চ্যাপ্টারে যদি বলি, তাহলে 3 নম্বরের ডেরিভেশন হয়ে যাচ্ছে প্রিজম থেকে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, আর হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি, লেখচিত্র ওর সঙ্গে যদি থাকে, এবং ওটা ছাড়া কি হতে পারে না, পাতলা প্রিজমের যে চ্যুতিকোণের ফর্মুলা, ঠিক আছে, এটা হলো। আর ওই জলের মধ্যে থাকা দর্শকের দৃষ্টিক্ষেত্র। আর স্ল্যাব যদি বলি তাহলে কি বলে যেন, যদি আপতন কোণ খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র আপতন কোণের জন্য স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে পার্শ্ব সরণের রাশিমালা, পুরোটা করতে দেবে না, পুরোটা করতে দিলে অনেক বড় হয়ে যাবে, ঠিক না? এটা হলো এই কোশ্চেন গুলো ভালো করে কিন্তু রিভিশন করে রাখতে হবে, ঠিক আছে? চলো এবার আমি প্রিজমের যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো এক এক করে বল, কতটা কি হয়েছে, কটা করতে পেরেছিস, ঠিক আছে? আমি সময় দিচ্ছি, আগে কর। তিনটে করে কোশ্চেন কর, তিনটে করে অ্যাটেম্প্ট নে, তারপরে বলছি। প্রথমে তিনটে আগে দেখ, তারপরে বলছি। ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 90 এর 22 কোশ্চেন, পেজ নাম্বার 90 এর 22 কোশ্চেন কি বলছে, প্রিজমের কোণ 60 ডিগ্রি। কিছু কোশ্চেন করছি প্রিজম থেকে। হ্যাঁ, ডেল্টা সমান হচ্ছে 60 ডিগ্রি, এ সমান, এটা 22 কোশ্চেন।
এ সমান 60°। তারপরে কি আছে না ন্যূনতম চ্যুতিকোণ 48° 30 মিনিট, ডেল্টা এটা মিনিমাম 48° 30 মিনিট। ঠিক আছে, কি জিজ্ঞেস করছে প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ চাইছে, মিউ। তো ফর্মুলা কি, মিউ সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2 হয়ে তো যাওয়া উচিত। কত হবে এটা, সাইন ডেল্টা মিনিমাম কত 48° 30 মিনিট। শোন 1 ডিগ্রি মানে কত মিনিট বলতো, 60 মিনিট। 1 ডিগ্রি মানে 60 মিনিট, মানে কোণের যে হিসাব 1 ডিগ্রি মানে 60 মিনিট। তো সেটা 1 ডিগ্রি মানে এই যে 60 মিনিট হচ্ছে। এখান থেকে দেখ আমি বলতে পারি যে 1 মিনিট মানে কত 1/60 ডিগ্রি। তাহলে এখানে দেখ 48° 30 মিনিট, 30 সেটাই বলছি হাফ মানে 0.5। বোঝা গেল কি, পুরোটা ডিগ্রি করে 0.5, 48.5 ডিগ্রি প্লাস এ কত 60 ডিগ্রি বাই 2 বাই সাইন এ কত হচ্ছে 60 ডিগ্রি বাই 2। তাহলে এখানে কত হয়ে যাবে না মিউ সমান সাইন এটা কত হবে 108 ডিগ্রি 48 প্লাস 60 মানে 108.5 ডিগ্রি বাই 2 বাই সাইন 30, সাইন 30। তো দেখ এটা হচ্ছে সাইন কত হচ্ছে 54.25 ডিগ্রি বাই সাইন 30 এর মান কত হাফ। ক্যালকুলেটরে ইউজ কর সাইন 54.25। কার কাছে ক্যালকুলেটর আছে, বইতেই দিচ্ছি না হলে মোবাইলে দেখছিস। সাইন সাইন 45 দিতে দিতে পারে, কি বলেছে জানি না। কার কাছে অন্য ক্যালকুলেটর আছে, চলো গুগল থেকে দেখছি। গুগলে গিয়েও দেখা যাবে সাইন্টিফিক ক্যালকুলেটর। সাইন কত আছে 54.25। কি ডিগ্রিতে দিচ্ছে না সাইন 54.25 0.811 ডিভাইডেড বাই হাফ মানে 2 চলে যাবে উপরে, তাহলে এরই সাথে 2 গুণ হয়ে যাবে 1.62। কি উত্তর আছে, ওই তো 1.62 প্রতিসরাঙ্ক। ঠিক আছে তো উত্তর। না ক্যালকুলেটর না হলে এই অঙ্ক করা যাবে না, ক্যালকুলেটর দেবে, ক্যালকুলেটর না হলে করা যাবে না। তারপরে 24-এর এটা দেখে নে তাহলে কত হচ্ছে উত্তর। এটা 22-এর কোশ্চেন করলাম, এরপরে 22-এর পরে 24-এর অঙ্ক সেম সেম ডেল মিনিমাম বার করতে বলেছে। হ্যাঁ তবে ডেল মিনিমাম বার করা মানে কিন্তু উল্টো ক্যালকুলেশন করে দেখ একবার। ডেল মিনিমাম বার করতে তো বলেছে বাট উল্টো ক্যালকুলেশন যেতে পারে। কি আছে 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে মানে এ বার করতে বলেছে। বলেছে 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের
1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে, মানে এ চাইছে, এ কিন্তু দু জায়গায় আছে, এতটা সহজ আছে। হ্যাঁ হ্যাঁ, একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে, মানে I1 বলেছে 40, আপতন কোণ মানে কোনটা I1, আর নির্গমন কোণ মানে কত I2। I1 বলেছে কত না 40 ডিগ্রি আপতিত হলে হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি কত হবে, মানে ডেল্টা মিনিমাম চাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কোশ্চেনটা এমন করে দিয়েছে, ওয়ান পয়েন্ট সিক্স প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি হবে। আচ্ছা, ডেল্টা মিনিমাম জিজ্ঞেস করেনি, ডেল্টা মিনিমাম জিজ্ঞেস করেনি। কি বলেছে, কি বলেছে যে 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির চ্যুতি ন্যূনতম হবে। এখানে ন্যূনতম চ্যুতি হবে বলে দিয়েছে, তাহলে ন্যূনতম চ্যুতি কোণের শর্ত কি ছিল বল? ন্যূনতম চ্যুতি কোণের শর্ত ছিল I1 এবং I2 সেম সেম, ঠিক আছে। এক্ষেত্রে I1 সমান I2 হয়ে যাবে, এক্ষেত্রে দেখ I1 সমান I2 হয়ে যাবে, সমান কত না 40 ডিগ্রি, ঠিক আছে হলো। মিউ দেওয়া আছে, মিউ কত 1.6, ঠিক আছে হলো, মিউ 1.6, হ্যাঁ মিউ 1.6, অসুবিধা নেই। এবারে দেখ কি জিজ্ঞেস করেছে যে এ কত হলে, এ কত হবে জিজ্ঞেস করেছে, কোথা দিয়ে যাবি, ডেল্টাও তো জিজ্ঞেস করেনি, যে তুই এরকম বসিয়ে দিবি মিউ সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস A/2 বাই সাইন A/2, এ করলে তো দুটো অজানা রাশি চলে আসবে, ডেল্টাও নেই এও নেই, দুটো অজানা রাশি। আচ্ছা একটা কাজ কর, R1 প্লাস R2 সমান কি হয়, এ হয়। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 এর যা মান হবে R2 এর তাই মান হবে, তাহলে তাহলে R1 কত হবে A/2। এইটাকে আমি কাজে নিয়ে স্নেলের সূত্র ইউজ করছি, দেখ কিরকম, স্নেলের সূত্র কিরকম ইউজ করছি, একটা পয়েন্ট এখানে যদি আপতন কোণ I1 প্রতিসরণ কোণ R1 হয়, তাহলে স্নেলের সূত্র কি বলছে, এখানে বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম বা ওর প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে 1 sin I1 সমান মিউ সাইন R1। দেখ আমি কি করে বুঝলাম যে স্নেলের সূত্রতেই যেতে হবে, কেন, প্রথমে আমি এখানে চেক করে দেখলাম যে এখানে দুজন অজানা আছে, এরপরে আমি কি দেখছি যে এখানে না I1 দেওয়া আছে, এবারে বলে দিয়েছে ন্যূনতম চ্যুতি হবে, তাহলে আমি R1 প্লাস R2 মানে R1 এর মান A/2 পেয়ে যাচ্ছি, এইখানে তো মান বসাচ্ছি, এটা কত সাইন 40 ডিগ্রি, মিউ কত 1.6, সাইন R1 মানে কত A/2, দেখ এখান থেকে এ বেরিয়ে যাবে, এখান থেকে এ কিন্তু পাওয়া যাবে, এখান থেকে এ পাওয়া যাবে, তাহলে কত হচ্ছে সাইন 40 ডিগ্রির মান, সাইন 40 ডিগ্রির মান কত হচ্ছে এখান থেকে দেখি, সাইন 40 ডিগ্রির মান সাইন 40 সমান, এটা কত হচ্ছে না 0.6427 ডিভাইডেড বাই 1.6 সমান সাইন A/2, এতটা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, যেটা বেরিয়েছে তাকে আমি কত দিয়ে ভাগ করব, 1.6 দিয়ে, প্রতিসরাঙ্ক 1.6 এ আছে তো, হ্যাঁ 1.6 আছে, তাহলে উত্তর কত হলো, এটা 0.4017, কত উত্তর হচ্ছে এটা, সাইন A/2 সমান
0.4017 একে আমি কি করব না সাইন ইনভার্স লিখব। ঠিক আছে, সাইন ইনভার্স লিখব, ইনভার্স সাইন। চলো এটাকে লিখবো কত না a/2 সমান কি লিখবো সাইন ইনভার্স 0.4017। ক্যালকুলেটরে কি রকম সাইন ইনভার্স লিখে জানিস, শিফট লিখে সাইন লিখলে সাইন ইনভার্স চলে আসবে। ক্যালকুলেটরে দেখবি এই উপরের দিকে একটা শিফট থাকে, শিফট লিখে সাইন লিখলে সাইন ইনভার্স চলে আসবে। তো সাইন ইনভার্স এটা সাইন ইনভার্স 0.4017 কত হচ্ছে না 23.68 ডিগ্রি a/2। তাহলে এ কত হবে 23.68 ইন্টু 2, তাহলে গুণ 2 কত হচ্ছে না 47.368 ডিগ্রি, মানে ওই 47.37 ডিগ্রি। কি উত্তর আছে 47.24 আছে। 24 এই কারণে আছে কেন কি আমি এই যে এখানে যে নিয়েছি যে মানটা বা এখানে যে নিয়েছি যে মানটা কিছু ডিজিট বাদ দিয়ে দিয়েছি, ওগুলো যদি পুরোপুরি নেওয়া হতো তাহলে উত্তর সেম সেম চলে আসতো। হ্যাঁ, এই ক্যালকুলেটরে করা যাচ্ছে না, যদি ওটা সাইন্টিফিক ক্যালকুলেটর হতো তাহলে আমি পুরো মানটা নিতে পারতাম, অ্যান্সার বলে লিখতাম তখন। ঠিক আছে, আর একটা অঙ্ক কর লাস্ট, এটাই 30-এরটা কর, 30 লাস্ট অঙ্ক এটাই 30-এর অঙ্ক লাস্ট। 30-এর অঙ্ক আছে একটি প্রিজমের প্রতিসারক কোণ এ এবং তার উপাদানের প্রতিসরাঙ্ক cot a/2 হলে ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? ভালো কোশ্চেন, করার চেষ্টা কর। একটি প্রিজমের প্রতিসারক কোণ তো এ, আর উপাদানের প্রতিসরাঙ্ক মানে কি বলতো মিউ। 30-এর কোশ্চেন। আছে একটি প্রিজমের প্রতিসারক কোণ এ, এটা প্রতিসারক কোণ এ এবং তার প্রতিসরাঙ্ক কত দেওয়া হচ্ছে cot a/2, cot a/2। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ মানে ডেল্টা মিনিমাম কত হবে? ডেল্টা মিনিমাম কত হবে? ঠিক আছে, ডেল্টা মিনিমাম। ওকে, এখানে এ মানে কিন্তু একটা কোণ, কোণের মান, এ মানে কিন্তু একটা কোণের মান। তো ডেল্টা মিনিমামের উত্তরও কিন্তু এ দিয়েই আসবে কিছু একটা। তো প্রথমে দেখ, আমরা কি জানি মিউ সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2। ঠিক আছে, তো মিউ হচ্ছে কত এখানে cot a/2 সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2। ঠিক আছে, সাইন a/2। ওকে, cot a/2 কে কি লেখা যায়? cos a/2 বাই সাইন a/2 সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2। নিচে নিচে সাইন a/2 কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, দেখ নিচে নিচে কাটবে তো কেটে যাবে। ঠিক, এবারে কি হচ্ছে এদিকে cos a/2 সমান সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2। যে কোনো একটাকে চেঞ্জ কর, সব থেকে ভালো একে চেঞ্জ করাই বেটার। একে চেঞ্জ করলে কেন কি অনেক, এটা একটু বড় আছে এই কারণে একে চেঞ্জ করাটা করলে সুবিধা হয়। cos কে সাইনে নিয়ে যাব, কি লিখতে পারি sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা। তাহলে আমি কি লিখতে পারি sin 90 মাইনাস
a/2 উল্টো করে ভাব, যদি এটাই থাকতো sin 90 মাইনাস a/2 তাহলে আমি লিখতাম না cos a/2, তাহলে cos a/2 কে এটা লিখেছি, কেন লিখেছি এ সাইডে সাইন আছে এই কারণে, কেন কি আমি সাইন সাইন তুলতে পারবো, তাহলে দু সাইড থেকে সাইন তুলে দেবো, কত হবে 90 মাইনাস a/2 সমান ডেল্টা মিনিমাম প্লাস a/2, এখানে 2 লসাগু 180 মাইনাস a সমান ডেল্টা মিনিমাম প্লাস a/2, নিচে নিচে 2 গেল, ঠিক আছে 2 গেল নিচে নিচে, তাহলে কি হবে এখানে 180 মাইনাস a সমান ডেল্টা মিনিমাম প্লাস a, তাহলে ডেল্টা মিনিমাম কত হবে 180 মাইনাস a, আগে থেকে ছিল আবার একটা মাইনাস এ এলো, তাহলে ডেল্টা মিনিমাম কত হবে 180 মাইনাস 2a, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে গেল, বইতে দাগ দিয়ে, ভালো অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল। এটা ছাড়া 29 একবার বাড়িতে চেষ্টা করিস, না করে দেবো এক্ষুনি, পড়া আছে, তাহলে 29 আজকের বাড়ি গিয়ে একবার দেখিস, কালকে তখন দেখ, কালকে তাহলে নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে, ঠিক আছে, গলীয় তলের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, লেন্স চ্যাপ্টার শুরু হয়ে যাবে, লেন্স চ্যাপ্টার থেকে কেবলমাত্র এই চ্যাপ্টার থেকে এবং আলোকীয় যন্ত্রাদি থেকে মিলিয়ে মিশিয়ে 5 নম্বরের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকছে। নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, গোলীয় তলে আলোর প্রতিসরণ, অল্প একটু শুরু করছি দেখ, গোলীয় তলে আলোর প্রতিসরণ, গোলীয় তলে আলোর প্রতিসরণ, ঠিক আছে, ব্যাস, হ্যাঁ গোলীয় তলে আলোর প্রতিসরণ। দেখ গোলীয় তলে আলোর প্রতিসরণ যে চ্যাপ্টার এখন শুরু হচ্ছে, আমরা অলরেডি প্রতিসরণ তো আগে থেকে পড়েই এসেছি, আগে থেকে প্রতিসরণ চ্যাপ্টার পড়ে এসেছি, এবং সেখানে যে আমরা প্রতিসরণ পড়েছিলাম সেখানে তলটা ছিল সমতল, মানে ধরো এটা ছিল বায়ু আর এটা ছিল জল, এখানে আলো এসে পড়েছিল, তো দেখ এই তলটা কি রকম ছিল, সমতল ছিল। আজকের কি হচ্ছে না, তলটা গোলীয় তল, গোলীয় তলে আলোর প্রতিসরণ মানে দেখ এটা ধরো এরকম একটা তল আছে, এর পুরোটা এই দিকটা না ধরো কাঁচ, এটা পুরোটা ধরো কাঁচ, তো এটা হচ্ছে কি ধরো কাঁচ আছে পুরোটা এরকম কোন, এটা কাঁচ, এদিকে আছে বায়ু, তো বল এর অবতলটা কোন দিকে আছে, লঘু মাধ্যমের দিকে, অবতল আছে কোন দিকে, লঘু মাধ্যমের দিকে, এই জন্য এটাকে আমরা কি বলবো, অবতল প্রতিসারক তল, অবতল প্রতিসারক তল, মানে অবতলটা আছে, অবতলটা কোন দিকে আছে, লঘু মাধ্যমের দিকে, অবতল প্রতিসারক, যদি এরকম হয় এটা পুরোটাই কাঁচ, এটা পুরোটাই কাঁচ, এদিকে আছে বায়ু, তাহলে এর উত্তল তলটা কোন দিকে আছে, লঘু মাধ্যমের দিকে, তাহলে এটাকে আমরা কি বলবো, উত্তল প্রতিসারক তল, উত্তল প্রতিসারক তল। তো এই যে যে প্রতিসরণ আলোর প্রতিসরণ হবে, তাহলে একটা অবতল হতে পারে একটা উত্তল হতে পারে, এখানে তোদের যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশন কিন্তু সিলেবাসে নেই, মানে পরীক্ষায় পড়েও না, বা অঙ্ক দিতে পারে দু একটা, তাহলে ছবিটা শুধু গোলীয় তলে আলোর প্রতিসরণ বা সেই ছবিটা, তাহলে অবতল প্রতিসারক তল কি বলবো না, লঘু মাধ্যমের দিকে, লঘু মাধ্যমের দিকে দিকে অবতল, লঘু মাধ্যমের দিকে অবতল, এটা হচ্ছে কি না লঘু মাধ্যমের দিকে উত্তল, লঘু মাধ্যমের দিকে কি হচ্ছে না উত্তল, একটা লঘু মাধ্যমের দিকে অবতল আর একটা লঘু মাধ্যমের দিকে উত্তল। এবারে দেখ যে যে
সংজ্ঞাগুলো বা টার্মগুলো গোলীয় দর্পণে ছিল, এখানেও সেম সেম টার্ম আছে। যেমন যেমন এটা ধরো অবতল তল, তো তাহলে এই অবতল তলের মধ্যবিন্দুকে কি বলা হবে? মেরু। ঠিক আছে, এই অবতল তলের মধ্যবিন্দুটাকে কি বলবো? মেরু। ঠিক আছে, এটাই হচ্ছে কি না মেরু। এই যে এটা অবতল, একটাই ছবি এঁকে নিই তাহলে সব থেকে হয়ে যাবে। ধরো এটাই আছে, এটাই হচ্ছে কিনা অবতল তল, অবতল তল আছে, এবং এই দিকটা হচ্ছে কি কোনো না কোনো মাধ্যম আছে। তো এটা অবতল তল আছে, এই অবতল তলের একদম মধ্যবিন্দুকে কি বলে? মেরু। এটাই হচ্ছে কিনা মেরু। আচ্ছা, এই অবতল যে তলটা হয়েছে সেটা যে গোলকের অংশ, এটা তো কোনো না কোনো একটা গোলকের অংশই হবে, সেই গোলকের কেন্দ্রকে কি বলবো? বক্রতা কেন্দ্র। এগুলো সংজ্ঞা লাগে না। এই অবতল তলটা যে গোলক, অবতল বা উত্তল, উত্তলের ক্ষেত্রেও সেম হবে, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। এবারে দেখ, এই বক্রতা কেন্দ্র আর মেরুকে যদি আমি একটা রেখা দিয়ে জুড়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি? প্রধান অক্ষ। এগুলো ছিল আগের চ্যাপ্টারে প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে মেরু হয়ে গেল, বক্রতা কেন্দ্র হয়ে গেল প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ কি হবে না? এই অবতল তলটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে কি বলে? বক্রতা ব্যাসার্ধ। এখানে সমস্ত দূরত্ব কোথা থেকে মাপা হবে? মেরু থেকে। আগের চ্যাপ্টারে যেমন ছিল যে আলোক রশ্মি যে পথে যাবে সেই দিকটাকে আমরা পজিটিভ নেব, উল্টো দিকটাকে নেগেটিভ। ঠিক আছে, আলোক রশ্মি যদি এই দিকেই যায় তাহলে এটাই পজিটিভ দিক। তো এখানে আমরা ধরেছিলাম কি যে মেরুকে আমরা মূল বিন্দু ধরে নিতাম। মেরু, এটা যেটা মেরু, মেরুকে আমরা মূল বিন্দু ধরে নিতাম। এদিকে গেলে পজিটিভ, ঠিক না? এদিকে গেলে নেগেটিভ দূরত্ব, আর উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে এলে নেগেটিভ। ঠিক, এগুলো আমরা করেছি। এখন সদ্বিম্ব অসদ্বিম্ব, এখানে তাহলে কি কি বলা হলো যদি বলি যে চ্যাপ্টারের নাম গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তল দুই প্রকার হতে পারে, উত্তল, অবতল। ঠিক আছে, কিভাবে নামকরণ করছি? লঘু মাধ্যমের দিকে যে তলটা আছে সেটাই নামকরণ হবে। লঘু মাধ্যমের দিকে অবতল হলে অবতল তল, লঘু মাধ্যমের দিকে উত্তল হলে উত্তল তল। ঠিক, নেক্সট, সমস্ত দূরত্ব কোথা থেকে মাপা হবে? মেরু থেকে। এবার আমরা বলে দিয়েছি মেরু কি, বক্রতা কেন্দ্র কি, ফোকাস এর হচ্ছে ফোকাস নয়, মেরু, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, দেন উন্মেষ বলতে পারি, এখান থেকে এতটা দূরত্ব, যেটা আগের চ্যাপ্টারেও হয়েছে উন্মেষ। এবারে সমস্ত দূরত্বকে আমরা মেরু থেকে মাপছি, আলোক রশ্মির, আপতিত আলোক রশ্মির অভিমুখে হচ্ছে কি পজিটিভ ডাইরেকশন নেওয়া হচ্ছে। ক্লিয়ার? এতটা বলতে হলো। এবারে কি আছে দেখ, এখানে আমরা যে ম্যাথ যেটা পড়বে এখান থেকে সেটা কি রকম, তার আগে বুঝতে হবে কি যে সদ্বিম্ব, অসদ্বিম্ব, সৎ বস্তু, অসৎ বস্তু, এগুলো দেখ, যখন দর্পণ ছিল, যখন দর্পণ ছিল, দর্পণে সামনের দিকটাকেই আমরা কি বলতাম? ওখানে যে থাকবে সবাই সৎ। কেন কি দেখ, আলোক রশ্মি এদিক থেকে যদি আসে, প্রতিফলিত হয়তো এদিকেই ঘুরে আসবে। তো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুজনেই কি হচ্ছে? সামনের মাধ্যমে আছে, মানে দর্পণের সামনে আছে। তার মানে দর্পণের সামনে বস্তু হলে সৎ বস্তু, দর্পণের সামনে প্রতিবিম্ব হলে সৎবিম্ব। দর্পণের পেছনে যদি বস্তু হয় তাহলে অসৎ বস্তু, দর্পণের পেছনে প্রতিবিম্ব হলে অসৎ বিম্ব। মানে দর্পণের সামনে যা হবে সৎ, পেছনে যা হবে অসৎ। এখন এই প্রতিসরণে কি হচ্ছে দেখ, ধরো এটা হচ্ছে কিনা একটা অবতল তল, ধরো একটা আলোক রশ্মি এদিক থেকে এলো, তাহলে আলোক রশ্মি এদিক থেকে এলো, এবার প্রতিসরণের পর কি হবে? সে প্রধান অক্ষের কাছে আসুক বা দূরে যাক, লঘু ঘন সেই হিসাবে, তাহলে কি হবে? ধরো এরকম আসছে, তো এখানে দেখ, এটা তল, এটা তল, এর সামনের থেকে আপতিত রশ্মি আসছে, একে ক্রস করে ওদিকে যাবে। এই জন্য দেখ, এর সামনে এটা হচ্ছে কিনা বস্তুর জায়গা, মানে একে আমরা কি বলছি? বস্তু ক্ষেত্র। ঠিক আছে, পেছনেরটা কি? পেছনে কোন রশ্মি যাচ্ছে? প্রতিসৃত রশ্মি যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কিনা প্রতিবিম্ব ক্ষেত্র। মানে এখানে প্রতিবিম্ব, এটা এই এই সাইডটা প্রতিবিম্বের জায়গা, এই সাইডটা বস্তুর জায়গা। স্বাভাবিকভাবে যদি আমি বলি, লেন্সেও তো তাই। এটা যদি লেন্স হয়, ধরো আলোক রশ্মি এটা আসছে এরকম করে, এবার কি বহু সাইডে যাবে, তাহলে লেন্সের এই সাইড হচ্ছে কি বস্তু ক্ষেত্র, ব্যাক সাইড হচ্ছে কি প্রতিবিম্ব ক্ষেত্র, এই দিকটা। কেন কি এখানে আলোক রশ্মি ক্রস করে যাচ্ছে। এবারে দেখ নামকরণ কিরকম হবে, যদি বস্তু এখানে থাকে এই সাইডে, তাহলে এটা সৎ বস্তু, কি সৎ বস্তু। প্রতিবিম্ব এইদিকে থাকলে সদ্বিম্ব, সদ্বিম্ব।
ঠিক, বস্তু এদিকে হলে সৎ বস্তু, কেন কি এটা বস্তুরই জায়গা, এখান থেকে আলোক রশ্মি আসবে, এটা সৎ বস্তু। মানে আমি যদি চিহ্নের হিসাবে বলি, চিহ্নের হিসাবে যদি বলি এদিকে ইউ কি হবে বল, ইউ নেগেটিভ, কেন এদিকটা নেগেটিভ। আচ্ছা ভি এদিকে দেখ, ভি হচ্ছে কি পজিটিভ, কিন্তু দেখ দর্পণে উল্টো হয়েছিল, দর্পণে কিন্তু এটা ছিল, এদিকে যদি বস্তু হয় তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে ইউ কিন্তু নেগেটিভ, এটা সৎ বস্তু, ঠিক না। প্রতিবিম্ব যদি এখানে কোথাও হয়, এখানে যদি প্রতিবিম্ব হয় পেছনের সাইডে প্রতিবিম্ব, তাহলে এই প্রতিবিম্ব কি হচ্ছিল, ভি কি হয়েছিল, ভি পজিটিভ, ভি যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে কি না অসৎ বিম্ব। দেখ দর্পণের বেলা দেখ, দর্পণে যদি ক্যালকুলেশন করে ভি পজিটিভ আসে, তার মানে দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে ওটা অসৎ বিম্ব। লেন্সের বেলা দেখ যদি ভি পজিটিভ আসে, তার মানে কি লেন্সের এই সাইডে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে এটা সৎ বিম্ব। ঠিক আছে, আমি সবসময় দেখবো যে এদিকে নেগেটিভ ওদিকে পজিটিভ, ঠিক। আমার সবসময় খেয়াল থাকবে কি দর্পণের সামনে যাওয়া হবে সৎ বস্তু, সামনে মানে কি নেগেটিভ, ইউ নেগেটিভ হলে সৎ বস্তু, ভি নেগেটিভ হলে সৎ বিম্ব, ইউ পজিটিভ হলে অসৎ বস্তু, ইউ পজিটিভ ভি পজিটিভ হলে অসৎ বিম্ব। প্রতিসরণের বেলা যদি এরকম এরকম হচ্ছে গলীয় তলে প্রতিসরণ বা লেন্সে হয়, তাহলে আমি দেখবো কি না লেন্সের বাম সাইডে যা হবে সব সৎ, ঠিক আছে, বাম সাইডে বস্তু হলে সৎ, আর ডান সাইডে প্রতিবিম্ব হলে সৎ, কেন কি এটা বস্তুর জায়গা, এটা প্রতিবিম্ব জায়গা। এবার যদি উল্টো করে বলি, এদিকে যদি আমি প্রতিবিম্বের কথা বলি, এদিকে যদি আমি প্রতিবিম্বের কথা বলি মানে ভি যদি নেগেটিভ বলি, এটা তো বস্তুর জায়গা, এটা কার জায়গা, বস্তুর জায়গা, এখানে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে কি হবে অসৎ বিম্ব, কি হবে অসৎ বিম্ব, কেন কি এ সাইডটা বস্তুর জায়গা, এ সাইডে প্রতিবিম্ব হয়েছে মানে এটা অসৎ বিম্ব। এবং এখানটায় প্রতিবিম্ব তখনই হবে যদি আলোক রশ্মিকে আমি ব্যাক সাইডের দিকে বাড়াই, তখনই আসবে। আমরা অলরেডি দেখে নেবো যে পরে ব্যাক সাইডের দিকে বাড়ালে এইদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা এদিকে যদি আমি বস্তু বলি তাহলে এটা কি হবে, দেখ অসৎ বস্তু, কেন অসৎ বস্তু, কেন কি এটা প্রতিবিম্বের জায়গা, এটা প্রতিবিম্ব ক্ষেত্র, অসৎ বস্তু মানে ভি ইউ পজিটিভ, ইউ পজিটিভ। তাহলে আমরা মনে রাখবো কি করে যে লেন্স বা গলীয় তলে আলোর প্রতিসরণে সামনের দিকটা হচ্ছে বস্তু ক্ষেত্র, পেছনের দিকটা হচ্ছে প্রতিবিম্ব ক্ষেত্র। এবারে আমি চেক করব কি যে ইউ নেগেটিভ মানে বস্তু কোথায় আছে সামনে, তাহলে সৎ বস্তু, ইউ পজিটিভ বস্তু আছে পেছনে কিন্তু এটা প্রতিবিম্বের জায়গা, তার মানে এটা অসৎ বস্তু। আচ্ছা ভি পজিটিভ মানে প্রতিবিম্ব আছে এদিকে, এটা প্রতিবিম্বের জায়গা সৎ বিম্ব। ভি নেগেটিভ মানে এদিকে আছে, এই বস্তুর জায়গাতে হয়েছে মানে এটা অসৎ বিম্ব। ঠিক আছে, কি লিখবি তোরা, কি লিখবি, এটা যা লেখা আছে লেখ, এই সাইডটা তো জানা, এটা এইটা লেখ বস্তু ক্ষেত্র প্রতিবিম্ব ক্ষেত্র, আর এদিকে হচ্ছে লিখেছি আমি যে সৎ বস্তু, যে ইউ যদি নেগেটিভ হয় সৎ বস্তু, ভি যদি নেগেটিভ হয় অসৎ বিম্ব। এরপরে দেখ, ঠিক আছে, এরপরে লেখ যে যেমন আগে লিখছিলাম না মিউ ও, মিউ ও মানে কি, মিউ অবজেক্ট যে সাইডে আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি না বস্তু, বস্তু যে মাধ্যমে আছে আছে তার প্রতিসরাঙ্ক, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক হয়েছে। হ্যাঁ, আর মিউ, মিউ মিউ ভি, ভি মানে কি ছিল, ভিউয়ার মানে দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। হ্যাঁ, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে কি মিউ ও, আর মিউ ভি হচ্ছে কি দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। এটা আমরা কিন্তু আগে লিখেছিলাম, লিখেছিলাম না, হ্যাঁ লিখেছিলাম। আচ্ছা এবারে লিখবো কিনা ইউ সমান বস্তুর দূরত্ব, মেরু হতে বস্তুর দূরত্ব। আচ্ছা এখানে হেডিং কি আসবে, গলীয় তলে, গলীয় তলে আলোর
প্রতিসরণ, এটা প্রমাণ হয় কিন্তু প্রমাণের দরকার নেই, প্রমাণ দেবেও না। গোলীয় তলে আলোর প্রতিসরণে আমরা যে ফর্মুলাটা সেটাকে আমরা এরকম লিখছি, ভি ইউ সমান মেরু হতে বস্তুর দূরত্ব, আর ভি সমান মেরু হতে কার দূরত্ব হবে, ভি কি কার দূরত্ব হয়, প্রতিবিম্বের দূরত্ব, মেরু হতে প্রতিবিম্ব দূরত্ব, হ্যাঁ মিউ হতে প্রতিবিম্ব দূরত্ব। ক্যাপিটাল আর সমান গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, যে গোলীয় তলটার কথা বলছি তার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কত না, ক্যাপিটাল আর। ফর্মুলা কি হবে শোন, নিচে ভি ক্লিয়ার মাইনাস নিচে ইউ হয়েছে, প্রথমে নিচে ভি মাইনাস নিচে ইউ। আচ্ছা ভি যখন লিখেছি ওপরে কত হবে না মিউ ভি মানে ভিউ আর, ঠিক আছে। আর এখানে কি লিখেছি মিউ ও মানে কি অবজেক্ট যে মাধ্যমে আছে, ঠিক না, অবজেক্ট যে মাধ্যমে আছে। এখানে আমরা কি লিখেছি যে দেখ প্রতিবিম্ব, এখানে প্রতিবিম্ব কার জন্য তৈরি হবে, প্রতিশ্রিত রশ্মির জন্য। প্রতিশ্রিত রশ্মি কোথা থেকে দেখা যাবে, যে মাধ্যমে দর্শক আছে, ধরো এটা তল, এখান থেকে আলোক রশ্মি আসছে মানে কি এখানে বস্তু আছে, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে মিউ ও, প্রতিশ্রিত হয়ে এখানে আসবে, এখানে আসছে মানে কি এখানে তো দর্শক আছে তো দেখছে, এটা হচ্ছে কি মিউ ভি। তাহলে প্রতিবিম্ব তৈরি হয় কার জন্য, প্রতিশ্রিত রশ্মির জন্য এখানে। তাহলে আমি যখন ভি লিখবো উপরে হবে মিউ ভি, যখন আমি নিচে ইউ লিখবো উপরে হবে মিউ ও সমান, এখানে কি হবে, এখানে হবে উপরে মিউ ভি মাইনাস মিউ ও বাই আর, মিউ ভি মাইনাস সেম আছে দেখ উপরে ভি মাইনাস। বইতে 1 2 করেছে, কোথাও চেঞ্জ করেছে, অঙ্ক করতে গেলে অসুবিধা হবে, এই কারণে আমরা এরকম লিখেছি। হয়েছে, দেখ এইখান থেকে আমরা কিন্তু ওই সমতলে আলোর প্রতিসরণ করে দিতে পারি, কিরকম দেখ আমি নিচে লিখছি, যদি আমি বলি সমতলের ক্ষেত্রে, সমতল প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ কত হওয়া উচিত বলতো, অসীম। সমতলের বক্রতা ব্যাসার্ধ কত, অসীম। এ হয়ে গেছে অলরেডি, এটা নোট বলে লিখছি আলাদা করে, সমতলের বক্রতা ব্যাসার্ধ কত, অসীম। তাহলে দেখ মিউ ভি বাই ভি মাইনাস মিউ ও বাই ইউ সমান কিছু একটা বাই অসীম মানে কি হবে, জিরো। উপরে যা কিছু আছে নিচে যদি আমি অসীম সংখ্যা দিয়ে ভাগ করি কি আসবে, জিরো আসবে। আচ্ছা যদি জিরো আসে তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিউ ভি বাই ভি সমান মিউ ও বাই ইউ, ওকে মিউ ও বাই ইউ, ঠিক আছে। এবারে আমি লিখতে পারি ইউ বাই ভি সমান মিউ ও বাই মিউ ভি, এটা সেই ফর্মুলা। ইউ মানে কি, এটা দেখ তলটা এখন কি হয়ে গেছে, সমতল থেকে ইউ মানে কি, বস্তু দূরত্বকে আমরা কি বলছিলাম, প্রকৃতকে আমরা কি বলি, ডি। আর ভি মানে কি, সমতল হতে প্রতিবিম্বের দূরত্ব মানে ডি ড্যাশ সমান মিউ ও মানে অবজেক্ট যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক বাই দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, এগুলো বলেছিলাম, সেইখান থেকেই আসছে কিন্তু, ঠিক আছে। চাইলে লিখতে পারিস না হলেও চলবে। এবারে আমরা অঙ্ক করব, এক এক করে অঙ্ক করব এখান থেকে যা যা আছে। দেখ বইতে 100 পেজে নিউটনের সমীকরণ, তারপরে হচ্ছে ওখানটা আছে কি না
প্রতিবিম্বের হচ্ছে বিবর্ধন, এই সমস্ত অনেক কিছু আছে, কিন্তু এগুলো না দেয় না, এগুলো পরীক্ষাতে দেয় না, এগুলো এক্সট্রা দেওয়া আছে, এগুলো আসবে না পরীক্ষাতে, অতটা আসেও না। তো আমরা অঙ্ক করছি, দেখ প্রথমে এক কাজ করি, উদাহরণ একের অঙ্কটাই বলছি। বলছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলকের গায়ে, ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলকের গায়ে, এটা একের দাগের কোশ্চেন, একটা অঙ্ক করাই। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলকের গায়ে লাল কালির একটি বিন্দুকে গোলকের মধ্য দিয়ে ঠিক বিপরীত দিক থেকে ব্যাস বরাবর সোজাসুজি দেখলে কোথায় এবং কিরূপ দেখা যাবে। আগে দেখ কিরকম হচ্ছে, এটা গোলক, ছবি আগে ভালো করে, এটা গোলক হচ্ছে, কাঁচের গোলক, এর এইখানে একটা লাল কালির দাগ আছে, চলো লাল কালি দিচ্ছি, এর এইখানে একটা লাল কালির দাগ আছে এখানে, ঠিক আছে, এইখানে আছে। এবারে একে দেখছে কোথা থেকে না অপর সাইড থেকে, ব্যাস বরাবর, এখান থেকে দেখছে, ধরো চোখ লাল হয়নি লোকের, চোখ কালো হয়েছে, চলো এরকম দেখছে, ক্লিয়ার। কত বক্রতা ব্যাসার্ধ ধরে, আর সমান 10 সেমি, ঠিক আছে, আর সমান 10 সেমি। এরপরে প্রতিসরাঙ্ক দিয়ে রেখেছে মিউ সমান 1.5, কিন্তু মিউ সমান 1.5, ঠিক আছে, অসুবিধা নেই। শোন শোন কি হবে এখান থেকে, দেখ আগে কি বলছি শোন, দর্শক কোথায় আছে বলতো, দর্শক কোথায় আছে, ওই দর্শক কোথায় আছে, বায়ুতে, দর্শক আছে বায়ুতে, এটা বায়ুতে আছে, তার মানে মিউ ভিউয়ার কত হচ্ছে 1, মিউ ভিউয়ার কত হচ্ছে 1, এটা হচ্ছে, আচ্ছা দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক কত, মিউ ভি। আচ্ছা বস্তু কোথায় আছে, দেখ বস্তু এই কাঁচের গায়েই আছে, কাঁচের গায়ে আছে, মানে দেখ আলোক রশ্মি আসছে কোথা থেকে, এখান থেকে, আলোক রশ্মিটা দেখ, আলোক রশ্মি এখান থেকে আসবে, এসে তো এখানে প্রতিষ্ঠিত হবে না, তার মানে আলোক রশ্মি আসছে কোন মাধ্যম থেকে, এই মাধ্যম, কাঁচের মধ্য দিয়ে তো আলো আসছে না, তাহলে কাঁচের এটা হচ্ছে কিনা মিউ ও, দেখ আলোক রশ্মি যে মাধ্যম থেকে আসছে ওই মাধ্যমেই বস্তু আছে, তাহলে এখানে মিউ ও কত 1.5, মিউ ভি কত আর, ঠিক আছে। এরপরে দেখ ইউ কত লিখবো, কোন তলে আলোর প্রতিসরণ হচ্ছে, এই তলে, এই তলটাতে, এই সাইডটাতে, এই সাইডে আলোর প্রতিসরণ হচ্ছে, তাহলে মেরু কোনটা, এটাই মেরু, তাহলে মেরু থেকে বস্তু কত দূরত্বে আছে, ব্যাসার্ধ 10, মানে এতটা কি 10, তাহলে এটা কত আরো 10 20, তাহলে ইউ তো 20 হবে, +20 লিখবো না -20, -20, তাহলে কি এদিকে আছে, আলোক রশ্মি যাচ্ছে এদিকে, তো -20, -20 স্যার। আচ্ছা ভি জিজ্ঞেস করছে, ঠিক আছে, ভি হলো, আরো আছে, ফর্মুলা লিখে দিচ্ছি, দেখ মিউ ভি বাই ভি মাইনাস মিউ ও বাই ইউ সমান মিউ ভি মাইনাস মিউ ও বাই আর, সবগুলো হয়ে গেছে, শুধু একজনই আছে আর, ক্যাপিটাল আর সমান কত লিখবো, 10 তো লিখবো, বক্রতা ব্যাসার্ধ 10, কিন্তু +10 না -10, -10, মেরু থেকে এদিকে মাপবো, মেরু থেকে এদিকে মাপলে তবে গিয়ে তো আমি কেন্দ্রকে যেতে পারবো, -10, মান বসা, বসে ভি বার কর, মান বসা, বসে ভি বার কর। চিহ্ন নিয়ে কারো সমস্যা আছে কিনা বল, চিহ্ন নিয়ে কারো, প্রথমে এটা লিখেছি আগে, দেখ এটা কাঁচের গোলক, এখানে যদি কালির স্পট থাকে তাহলে আলোক রশ্মি কাঁচের মধ্য দিয়ে এসে এই তলে পড়বে, তাহলে বস্তু মানে আপতিত রশ্মি কোথা থেকে আসছে, কাঁচ থেকে, ওই জন্য মিউ অবজেক্ট 1.5, প্রতিসরণের পর কোথায় যাবে, বায়ুতে, প্রতিসরণের পর কোথায় যাবে, বায়ুতে, তো বায়ুতে গেছে, এই জন্য ওটা হচ্ছে 1। এরপরে ইউ কত না, এটা মেরু থেকে 20 দূরে, এই জন্য ভি কত জিজ্ঞেস করছে, আর কত হচ্ছে -10, মান বসা, বসে ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করে বল কত উত্তর হচ্ছে, কত হচ্ছে, না এখানে মিউ ভি হচ্ছে 1, ভি জানি না, মাইনাস মিউ ও হচ্ছে কত 1.5,
ইউ কত না -20 সমান মিউ ভি হচ্ছে 1 মাইনাস 1.5 আর হচ্ছে কত না -10। চিহ্ন কিন্তু ভালো করে বসাতে হবে, না হলে ভুল হয়ে যাবে। 1/v সমান এটা হবে -0.5 বাই -10 আর এ মাইনাসে মাইনাসে প্লাস, এ মাইনাসে মাইনাসে প্লাস, আবার ওদিকে গেলে কি হচ্ছে মাইনাস। তাহলে আরেকবার লিখি, এখানে আরেকবার লিখছি যাতে ভুল না হয়ে যায় তোদের। প্লাস কত হবে এটা 1.5/20 সমান এটা কত হবে, এটা -0.5 বাই -10। 1/v সমান এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 0.5/10, 0.5/10 মাইনাস 15/20। চলো 15/20 হলো। তারপরে 1/v সমান 20 হলো লসাগু, 20 লসাগু হয়েছে 2। দেখ এটা 2 হবে, 0.5 × 2 মানে কত হবে, 0.5 × 2 মানে কত হবে 1 হবে, 1 হবে। 0.5 মানে হাফ, 0.5 মানে হাফ, হাফ × 2 মানে 1, -15। তাহলে কত হচ্ছে 1/v সমান -14/20, -14/20 মানে কত হচ্ছে না -7/10। তাহলে ভি কত হচ্ছে -10/7। কি উত্তর আছে? হ্যাঁ, -40 সেমি। তাই তাহলে আমি কোথায় ভুল করে দিয়েছি? দেখি, ও এখানটা দশমিক করে দিয়েছি না, 1.5 ছিল। আচ্ছা এটা ভুল হয়ে গেছে, 1.5 তাহলে হয়ে যাবে, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা কত হবে তাহলে -0.5/20, 0.5/20 মানে কত হচ্ছে, এটা দশমিক তুলে দিলে এটা 20, তাহলে 200 হয়ে যাচ্ছে। তাহলে 1/v সমান -1/40, তাহলে ভি সমান কত হচ্ছে না -40। কোন দিকে প্রতিবিম্ব তৈরি হবে? এদিকে। কোন দিকে তৈরি হবে? এদিকে, বাম দিকে। বল প্রতিবিম্ব সৎ না অসৎ? অসৎ। বস্তু ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে কি হবে, অসৎ বিম্ব, অসৎ বিম্ব। তার মানে ছবিটা এরকম হবে না, ছবিটা হবে এরকম, ছবিটা হবে এরকম, মানে আলোক রশ্মিকে এদিকে পিছালে এখানে তৈরি হবে ইমেজ, এটা অসৎ বিম্ব। ক্লিয়ার? পরের কোশ্চেনটা কর, দুয়েরটা নিজেকে করতে হবে, দুয়েরটা নিজে করবে এবং ওটাই লাস্ট কোশ্চেন, বেশি অঙ্ক এখানে করানোর দরকারই নেই কোনো। দুয়ের কোশ্চেন লাস্ট, দুয়ের কোশ্চেন হচ্ছে লাস্ট। এরপরে আমি তোদেরকে কিছু জিনিস দিয়ে দেবো যেগুলো বাড়িতে তোরা পড়ে আসবি, কেন কি প্রতিফলন চ্যাপ্টারে সেম ছিল, সেম। ঠিক আছে, প্রতিফলন চ্যাপ্টারে যা ছিল এখানে সেমই আছে। একবার বলে দিচ্ছি, দাগ দিয়ে নো, তারপরে অঙ্কটা কর। হ্যাঁ, একবার বলে দিচ্ছি। হ্যাঁ, পেন একটা দে। কি কি পড়বি প্রথমে, এগুলো তোরা ক্লাস 10এও কিছু কিছু পড়েছিলিস, ঠিক আছে। লেন্স কাকে বলে? দুই প্রকার, উত্তল অবতল। উত্তল লেন্সকে আবার ভাগ করেছে উভয় উত্তল, মানে দুই দিকে উত্তল হলে উভয় উত্তল। সমতলোত্তল মানে কি একটা তল সমতল একটা তল উত্তল হলে সমতলোত্তল। অবতলোত্তল মানে একটা তল অবতল একটা তল উত্তল। এইখানে একটা জিনিস দেখ, এই ধরনের লেন্সের অবতল পৃষ্ঠের তুলনায় উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বেশি হয়। দেখ নাম শোন, অবতলোত্তল, লাস্টে কি আছে উত্তল, মানে উত্তলের বক্রতা ব্যাসার্ধ বেশি। অবতল লেন্সে দেখ উভাবতল মানে উভয় দিক অবতল। সমতলাবতল মানে কি একদিক সমতল একদিক অবতল। উত্তলাবতল
উত্তলও আছে অবতলও আছে, লাস্টে কি আছে অবতল, মানে অবতলের বক্রতা ব্যাসার্ধ বেশি। আছে দেখ এই ধরনের লেন্সের উত্তল পৃষ্ঠের তুলনায় অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ বেশি। ঠিক, অভিসারী এবং অপসারী লেন্স, প্রধান অক্ষ, লেন্সের অভিসারী অপসারী ধর্মের ব্যাখ্যা। লেন্সকে আমরা কি ভাবতে পারি না, কাটা কাটা প্রিজম ভাবতে পারি। লেন্সের বক্রতা কেন্দ্র কি হচ্ছে, লেন্স হচ্ছে কিনা দুটো গোলীয় তলের সম্মিলিত, ঠিক আছে, তো তাদেরই যে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এখানে আছে। সরু বা পাতলা লেন্স, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু লাগবে না, যদি লাগে পরে বলা হবে। এরপরে দেখ মুখ্য ফোকাস, পরের পৃষ্ঠা 104। মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। ফোকাস দূরত্ব, ফোকাস তল, গৌণ ফোকাস, একই রকম টান, ঠিক আছে। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সহিত লম্ব তলকে ফোকাস তল বলে। উন্মেষ, ঠিক আছে। এরপরে দেখ জ্যামিতিক পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। জ্যামিতিক, হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়া, যাবি ভাই, ঠিক আছে যা। হ্যাঁ, জ্যামিতিক পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। দেখ এখানে এখানে আমরা কি কি করেছিলাম, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গেলে কোনটা দিয়ে যাবে, ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে, ঠিক না। আর ওখানে ছিল বক্রতা কেন্দ্রগামী হলে পুনরায় ফিরে আসবে, এখানে হবে কি আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা চলে যাবে। এরপরে পরের পৃষ্ঠাতে কতগুলো ছবি আছে, 1 2 3 থেকে শুরু করে পেজ নাম্বার 107 লেন্স চেনার পদ্ধতি পর্যন্ত পড়তে হবে নিজেকে, কেন কি এগুলো ছবি আঁকা। তারপরে পরের দিন এলে আমি এই দুটো প্রমাণ করাবো। লেন্সের প্রমাণ হচ্ছে 1/v - 1/u = 1/f। এই প্রমাণগুলো পরের দিন করাবো, কেন কি ক্যালকুলেশন এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এগুলো কিন্তু তোরা একটু পড়ে আসিস, ঠিক আছে। এতটা থাকলো, এতটা পর্যন্ত থাকছে।